ফান্ডিং রিস্ক ম্যানেজমেন্ট। ফান্ডিং রিস্ক ম্যানেজমেন্ট আমি ইস্ট বেঙ্গলের ওই যে ফান্ডিংয়ের যে স্ট্র্যাটেজি রয়েছে সেইটা সংক্রান্ত একটা আলোচনা করব। আহ, ফুটবল নিয়ে অনেক আলোচনাই হলো, তো ভাবলাম একটুখানি ফুটবল থেকে সরে, মানে ডাইরেক্ট ফুটবল টেকনিক্যাল ব্যাপার থেকে সরে গিয়ে একটুখানি কিছু স্ট্র্যাটেজিক ব্যাপার নিয়ে আলোচনা করা যাক। তার আগে একটা ছোট্ট একটা কথা বলবো, সেটা ওই বিজনেস স্ট্র্যাটেজি নিয়েই বলবো। আসলে কি হচ্ছে, সকাল থেকে মানে গতকাল রাত থেকে একটা বিষয় নিয়ে আমি আমার চ্যাট ফোরামে আলোচনা করছিলাম। গোলকিপার যে গিলের, প্রপসুকান গিলের, ওর ফুটওয়ার্কে একটা সমস্যা আছে। তো সেটা নিয়ে আলোচনা করার জন্য সমস্যাটা এখানে বেশি আর ইলাবোরেট করতে চাই না। ব্যাপারটা হচ্ছে যে গলি গিল যখন ডাইভ মারে, ও বলটা একজন যখন শট করে, শট করার সাথে সাথে যেখানে ওর অবস্থান রয়েছে সেখান থেকে ডাইভ মারে, মানে স্পট জাম্প করে এক প্রকার, মানে কোনো এক মোমেন্টামও নেয় না। তো দেখবেন আপনারা যারা বিশ্বে যারা ভালো গোলকিপার তারা কি করে, একজন একটা শট মারার পর সে কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ড একটা ফুট মুভমেন্ট করে, সেটা সাইড ওয়াইজ হতে পারে বা ব্যাকওয়ার্ড হতে পারে, মানে হয় সে বাঁ দিকে যাচ্ছে বা ডান দিকে যাচ্ছে মুহূর্তের জন্য, ক্ষণিক মুহূর্তের জন্য, বা পেছনে আসছে বা সামনে যাচ্ছে, বা কম্বিনেশন মুভমেন্ট, যেটা ব্যাডমিন্টনে করে একজন ব্যাডমিন্টন প্লেয়ার যখন করে তারপর সে জাম্পটা করে। তার ফলস্বরূপ কী হয়, এক হচ্ছে সে ম্যাথমেটিক্যালি অনেক স্পেস কভার করে নিতে পারে, কারণ একটা হিউম্যান বিংয়ের একটা লিমিটেশন আছে অন স্পট থেকে সে কতটা জাম্প করবে, প্লাস সেটা ইনিশিয়াল মোমেন্টাম পেয়ে যায়। এই দুটো ব্যাপার খামতি রয়েছে, তো সেটা নিয়ে কাজ করতে যাকে ওইটা নিয়ে আলোচনা রিপিট করবো না। যে ব্যাপারটা নিয়ে বলতে চাই ফান্ডিং রিস্কের আগে, যে আপনারা দেখুন যে আপনারা যে কেননা বিজনেস নির্বুদ্ধিতা, আপনি যে মাঠে যে ব্র্যান্ডিংটা করেন, যে সাইড লাইন ব্র্যান্ডিং বা বিভিন্ন ব্র্যান্ডিং করেন, কেন করেন? মাঠে যারা যাচ্ছে তাদের জন্য করেন, কিন্তু তার থেকেও বড় উদ্দেশ্য থাকে যারা টিভিতে খেলাটা দেখছে তার জন্য করে। এবং আপনি যদি যে ডিসপ্লে যে স্ট্র্যাটেজি থাকে সেটা যদি দেখেন, বুঝবেন ওটা ক্যামেরা ওরিয়েন্টেড, মানে ক্যামেরাতে কীরকম আসবে সেটা ভেবেই কিন্তু মূলত করা হয়। ওর জন্য ওরিয়েন্টেশনটাও দেখবেন, মানে কোন দিকে তাক করে রাখা হয়েছে, মানে বিভিন্ন ব্র্যান্ডিং সেটা হচ্ছে ক্যামেরা ওরিয়েন্টেড। খুব ভালো কথা, ক্যামেরা ওরিয়েন্টেড গোটা বিশ্বই করে। তো আপনি যদি মোবাইল অ্যাপ মারফত শুধু আপনার খেলাটা দেখান, যে ফ্যান কোড অ্যাপ মারফত, তাহলে তো আপনার ব্র্যান্ডিংটা পৌঁছাবে কী করে? কেননা মোবাইল স্ক্রিনে ম্যাক্সিমাম লোক দেখবে, কটা লোক আর ধরুন ওই আপনার অ্যান্ড্রয়েড অ্যাপ এই সেই করে আপনার সেই বুস্ট ট্যাগ করে আপনার ল্যাপটপ স্ক্রিনে দেখবে, বা আপনার স্মার্টফোনে দেখবে বড় স্ক্রিনে, স্মার্ট টিভিতে দেখবে বড় স্ক্রিনে দেখবে, খুব কম সংখ্যক মানুষ। আর যারা ইমামি প্রোডাক্ট ব্যবহার করে, আমি এটা মার্কেট ফ্যাক্ট বলছি, ইমামি কিন্তু একদম প্রিমিয়াম এইট ক্লাস অফ সোসাইটি ইমামি প্রোডাক্ট ব্যবহার করে না। এবং সেটা আপনার ওদের প্রাইসিং দেখলেই বুঝতে পারবেন, তার থেকে কমার লোকরা ব্যবহার করে ইমামি প্রোডাক্ট। তো আমরা ধরে নিচ্ছি যেই শ্রেণীর লোকরা ব্যবহার করে, ম্যাক্সিমামেরই বাড়িতে বড় স্মার্ট টিভি নেই, যেখানে অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে বা অন্য কোনো অ্যাপ, যেখানে আপনি ওই ফ্যান কোড অ্যাপটা ডাউনলোড করে সেখানে বড় স্ক্রিনে দেখতে পারবেন। তো আপনি যেই উদ্দেশ্যে ব্র্যান্ডিংটা করলেন মাঠে, সেই উদ্দেশ্যটা তো মার খেলো, মানে আপনার প্রোডাক্টটা এই যে ব্র্যান্ডিংটা কেউ দেখতে পেলেন না। ছোট্ট স্মার্টফোনে আপনি ফুটবল দেখবেন নাকি কোথায় গুড়ি গুড়ি করে কোথায় এই মানে এই প্রোডাক্টের লেখা আছে নাম, সেই প্রোডাক্টের দেখতেই তো পারবেন না। তো আপনার বেসিক ব্র্যান্ডিংয়ে তো আপনার মাঠটা খেলেন, আপনি ফ্যান কোডকে বেচে কিছু টাকা যা রোজগার করলেন, আপনার যে ব্র্যান্ডিংটা হলো না সেটাতেই ক্ষতিটা অনেক বেশি হলো। এই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখা দরকার, যে দর্শনের ব্যাপারটা বা ফিলোসফির ব্যাপারটা, আপনার বিজনেস ফিলোসফির ব্যাপারটা, এগুলো অনেক কিছু না ট্যাঞ্জিবল নয়। মানে অনেকে বলে না যে কি এখান থেকে কী রিটার্ন পাচ্ছি, এই বিশাল আপনি একটা যে ব্র্যান্ডিং পাচ্ছেন সেইটা আপনাকে কিন্তু কোয়ান্টিটিভ কেউ অ্যানালিসিস করছে না। বা এই যে এইটার মূল্য কত, যে একটা পরিচিতি, একটা পরিচিতিরও তো মূল্য আছে। আমি তো বলেছি বিভিন্ন কারণে লোকে ফুটবলে ফান্ডিং করে, বিভিন্ন মানে পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্য, পলিটিক্যাল কানেকশন, একাধিক কারণ আছে। তার জন্য গোটা বিশ্ব জুড়ে এই ব্যাপারটা আছে যে ফান্ডিং কেন করে। একটা রাশিয়ার একটা বিজনেসম্যান কেন গিয়ে একটা ইংল্যান্ডের একটা ক্লাবকে ফান্ডিং করছে, বা একটা আমেরিকার ক্লাবকে ফান্ডিং করছে একটা চাইনিজ বিজনেসম্যান, সেখানে বিভিন্ন সমীকরণ আছে, এটা অন্য দিন আলোচনা করা যাবে। কিন্তু আহ, এই যে রিটার্নটা, এটা তো পেলেন না, মানে ছোট্ট মোবাইল স্ক্রিনে লোকজন খেলাধুলো দেখলো। আর যারা বিদেশে খেলা দেখলো, ফ্রিতে দেখলো ইউটিউবে, সে বড় স্ক্রিনে আমিও দেখেছি। আহ, বিদেশে তো ইমামি প্রোডাক্ট পাওয়া যায় না। সুতরাং
একটু গন্ডগোল হয়ে গেল ব্র্যান্ডিং স্ট্র্যাটেজিটাতে। এবার আসি যে ফান্ডিং রিস্ক ম্যানেজমেন্ট। আপনারা দেখবেন যে কোনো বড় কোম্পানি, সে আপনার টাটা হোক বা ইমামি হোক, তারা কি করে, ইমামি কিন্তু এমনিতে বড় কোম্পানি, আমি যদিও বললাম যে ওদের টার্গেট কাস্টমার সেক্টর বিভিন্ন ক্ষেত্রে, আমি কনজিউমার ফুডের ক্ষেত্রে বললাম, তার ঠিক প্রিমিয়াম এলিট সোসাইটি না, কিন্তু কিচ্ছু এসে যায় না। আপনি যদি ইন্ডিয়ান সোসাইটিটা দেখেন, প্রিমিয়াম এলিটের খুব পার্সেন্টেজ খুব কম, সুতরাং সে কমা পার্সেন্টেজ এইভাবে প্রোডাক্ট গ্রহণ না করো তো কিচ্ছু এসে যায় না। মাস্ক কিন্তু যেটা রয়েছে, যেখানে আপনার পপুলেশনের যে মানে নন এলিট ক্লাস, সেটা কিন্তু একটা সংখ্যাগরিষ্ঠ সংখ্যা। তো আহ, আপনার যেটা বলছিলাম যে ইমামি বা যে কোনো বড় কোম্পানি, টাটা, এরা দেখবেন এদের পোর্টফোলিও ডাইভার্সিটি থাকে। মানে টাটার এক সময় একটা ছিল যে আমরা স্টিলও বানাই, মানে আমরা এত কিছু করি, আমরা স্টিলও বানাই, একটা ওদের একটা বড় ট্যাগলাইন ছিল ওদের যে ব্র্যান্ডিংয়ের। তো কেন করে এটা হচ্ছে পোর্টফোলিও ডাইভার্সিটি, মানে কখন কোন ক্ষেত্রটা খারাপ করবে, মানে ওভারঅল মানে একটা ব্যবসায় ভালো মন্দ তো আসেই, কখনো স্টিল সেক্টর ওঠে, কখনো স্টিল সেক্টর পড়ে, কখনো সিমেন্ট সেক্টর ওঠে, কখনো পড়ে। এখন যেমন সিমেন্ট সেক্টর ভালো কাজ করছে, যেহেতু প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তো এরকম বিভিন্ন সেক্টরে উত্থান পতন আছেই। সেটা বিশ্ব রাজনীতির সঙ্গে জড়িত বা বিশ্ব যেভাবে চলছে বিশ্বের উত্থান পতনের সঙ্গে জড়িত। তো সেই জন্য কি করে, এই একে বড় বড় কোম্পানিরা এরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের ব্যবসা রেখে দেয়, হেলথ কেয়ারে রাখে, সিমেন্ট বিজনেসে রাখে, আপনার কনজিউমার প্রোডাক্টে রাখে, আপনার ইলেকট্রিসিটি বা কোল মাইনিং, এর বিভিন্ন ক্ষেত্রে এরা সাজিয়ে রাখে। কিন্তু ইমামির অনেকটা ডাইভার্সিটি আছে, মানে এমন নয় ইমামি প্রত্যেকটা সেক্টর কভার করছে। তো করে রাখে, কেননা যদি একটা সেক্টর হঠাৎ করে পড়ে যায়, তো অন্য সেক্টরগুলো থেকে যে টাকাটা আয় হচ্ছে, তাতে করে কোম্পানিটা, মূল কোম্পানি, তারা রক্ষা পায়, তাদের হিট কম হয়। সেটা আমরা ব্যক্তিগত ক্ষেত্রে অনেকে করি, যারা যারা ধরুন শেয়ারে কারবার করে, তাদের বিভিন্ন শেয়ারে টাকাটা রাখে। আপনার মিউচুয়াল ফান্ডও সেরকম করে অনেকটা। মানে মিউচুয়াল ফান্ডে আপনি যে টাকাটা রাখছেন, সেই টাকাটা যে আবার আহ, যে ফান্ড ম্যানেজার, সে যে টাকাটা খাটাচ্ছে, সে কিন্তু বিভিন্ন রিস্ক সেক্টরগুলো মাথায় রেখে করছে, যাতে করে ওভারঅল হিটটা কম হয় আপনার যদি কোনো খারাপ কিছু ঘটে। তো সেই ক্ষেত্রে আপনার ইসলামী ফান্ডিংটা করছে এই মুহূর্তে, আমরা জানি যে ইমামি কিন্তু মূল ফান্ডিংটা করছে। যদি ইমামি শেয়ার শতাংশ আপনার 77%, ক্লাবের 23%, কিন্তু আমরা জানি মূলত মানে বিভিন্ন আমরা যা দেখতে পারি যে দাবি দেওয়া সোশ্যাল মিডিয়ায় বা এমনি মিডিয়াতে, যে ক্লাবের তরফ থেকে অনেকে ফান্ডিং করছে, যেমন জুপিটার অর্গান, এরকম একাধিক লোক ফান্ডিং করছে। এই ফান্ডিংটা কিন্তু যে আদার সোর্সেস অফ ফান্ডিং, এটা বাড়ানো দরকার, এবং পার্সেন্টেজ ইমামি সেটা আস্তে আস্তে কমিয়ে আনা দরকার। আশা করি ইমামি নিজেও রাজি হবে এই ব্যাপারে। আর পার্সেন্টেজ যাই থাকুক শেয়ার, কিন্তু ফান্ডিং এর যে প্রপোর্শনটা কতটা ইমামির থেকে আসছে, কতটা আলাদা আদার সোর্সেস বা অন্য সূত্র মারফত আসছে, সেইটা কিন্তু বাড়ানো দরকার। কেননা যে কোনো কোম্পানিরও উত্থান পতন হতে পারে। আপনি বললেন তাহলে কি হলো, এই যে আপনি উল্টো কথা বললেন যে ডাইভার্সিটি, ডাইভার্সিটি তো সবাই করে, সমস্ত কম বড় বড় কোম্পানি করে, কিন্তু তবুও এত কিছু করার পরেও বিভিন্ন কারণে বিভিন্ন কোম্পানির উত্থান পতন হয়। যেমন ভারতেই তো ভুরি ভুরি হয়েছে, আপনি এখন দেখছেন তো আম্বানিকে দেখছেন তো। আম্বানির যে আরেক ভাই ছিল অনিল, সে তো একসময় রমরমা ছিল, ওদের বাবা মারা যাওয়ার পর দুই ভাই তো রমরমা ব্যবসা ছিল। অনিল কেস খেয়ে গেল, বিভিন্ন কারণে কেস খেয়ে গেলো, এরকম প্রচুর কোম্পানি কেস খেয়েছে। আপনি বিজয় মালিয়া থেকে শুরু করে বড় বড়, মানে সাহারা উদাহরণ রয়েছে, একসময় বিশাল টাকা ঢালতো তারা স্পোর্টসে, ওরা তো ক্রিকেটে ঢালতো। এরকম বড় বড় উদাহরণ আছে গোটা বিশ্ব জুড়ে। তো একটা কোম্পানির উপর আপনি যদি খুব বেশি নির্ভরশীল হয়ে পড়েন, হঠাৎ করে সেই কোম্পানিটা কিন্তু তার পতন হতেই পারে যে কোনো কারণে। আমি চাইছি না কারোর পতন হোক, কিন্তু এইটাকে তো আমরা বলি বিজনেস রিস্ক ম্যানেজমেন্ট। তো যদি হয়, সেই ব্যাপারটাকে এড়ানোর জন্য কিন্তু এই ব্যবস্থাটা করা। তো পোর্টফোলিওতে কিন্তু আপনার যে ফান্ডিং হচ্ছে ফ্রম আদার সোর্সেস, সেটা কনসিয়াসলি বাড়াতে হবে নিতদেরকে। মানে একদিকে ফুটবলের ব্যাপারটা থাক, ওইটা নিয়ে তো যেমন চলছে চলুক, কিন্তু আপনার এই যে ক্লাব অ্যাডমিনিস্ট্রেশন বা এই ফান্ডিং ম্যানেজমেন্ট, সেখানেও কিন্তু আপনার রিস্কটা আস্তে আস্তে কমানো দরকার, অন্যান্য সূত্র মারফত ফান্ডিংটা বাড়াতে হবে। ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল। ইস্ট বেঙ্গল যখন বিজয় মালির ফান্ডিং করতো, তখন এই নিতুরা কিন্তু
নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোতো, মানে হয়তো ইনি টাকা আসছে আর আমরা টিম বানাচ্ছি। তো কখনো কিন্তু আদার সোর্সেস করার এরা কথা ভাবেনি তখন। সেটা অন্য প্রসঙ্গ, কেন ভাবেনি। তো তার ফলস্বরূপ কি হলো, যখন বিজয় মাল্য চলে গেল, তার ব্যবসা যখন ধসে গেল, তখন ইস্ট বেঙ্গলে একটা বিশাল একটা ক্ষতি হয়ে গেল সেই সময়টা। তো সেটা যাতে আবার তার পুনরাবৃত্তি না হয়, সেই ব্যবস্থাটা কিন্তু ইস্ট বেঙ্গলকে এখন থেকে কনসিয়াসলি করতে হবে, সচেষ্ট হয়ে করতে হবে। ওই আমার চ্যাটফর্মে একজন বলছিল যে গিল ন্যাচারাল ইনস্টিংক্ট নেই, সাইড ওয়াইজ মুভমেন্টের ড্রাইভে। দেখুন, সব কিছু ন্যাচারালি হয় না। আপনি কি লেখাপড়া করেছেন, আপনি যে বিষয়ে পড়াশোনা করে থাকুন না কেন, আপনি কি সেই বিষয়ে মানে জন্ম থেকে জানেন? এটার ভুল ধারণা ভারতে একটা রয়েছে, ট্যালেন্ট, ন্যাচারাল বর্ন, এইসব বর্ন। ম্যাক্সিমাম আমরা যে স্কিল অ্যাকোয়ার করি সেটা কিন্তু আমরা জেনে শুনে, জ্ঞানও তো আমরা তার চর্চা করে আয়ত্ত করি। খুব কম সংখ্যক মানুষ পাবেন যে মানে জন্মে সব জেনে গেছে, যার কোনো অনুশীলন দরকার নেই, পড়াশোনার দরকার নেই। ম্যাক্সিমাম কিন্তু আমরা জীবনে এই পড়াশোনা করে বা জ্ঞান তো চর্চা করে সেই স্কিলটা অর্জন করি। তো এইটা কিন্তু গিলের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, আমাদের এই ফান্ডিংয়ের ক্ষেত্রে সেটা কিন্তু এখন কনসিয়াসলি করতে হবে। একদিকে যেমন আপনার ফুটবলের ব্যাপারটা ম্যানেজ করতে হবে, না তো ফ্যানরা কান্নাকাটি তো করবে, সেটা খুবই স্বাভাবিক ব্যাপার। অপরদিকে আপনার কিন্তু ভবিষ্যতের কথাটাও মাথায় রাখতে হবে। আপনারা তো দেখছেন মোহনবাগান সুপার জায়েন্ট বাবুল ক্লাব হয়ে গেছে, মানে সেই রাজতন্ত্র হয়ে গেছে, রামরাজ্য টাইপ হয়ে গেছে। এখন দেখুন, রামরাজ্য তো আমরা বলি, অনেকেই বলি, কিন্তু রামের পর কে ছিল কেউ জানি না। রামরাজ্য বলি বা আহ, আকবরের রাজত্ব বলি, আকবরের আগে পরে লরবরে ছিল। তো তেমনি আপনার রামের আমরা বলি রামরাজত্ব, ঠিক আছে, কিন্তু এই রাজতন্ত্রের একটা মুশকিল হলো, রামের পর কে আপনি বলতে পারবেন না। রামের পর কে ছিল কেউ জানে না, যুধিষ্ঠিরের পরে কে ছিল কেউ জানে না। মানে তো এক নায়কতন্ত্র হলে কিন্তু বা এক নায়কতন্ত্র তো ভুল বললাম, সেই ডিক্টেটরশিপ হয়ে গেল, সেটা অন্য একটা মডেল হয়ে গেল। আমি বলছি মোনার্কি মডেল হলে এটা একটা প্রবলেম, ফান্ডিংয়ের একটা প্রবলেম হয়। তো আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। ইস্ট বেঙ্গলকে এই ফান্ডিং, যে রিস্ক ম্যানেজমেন্টটা করতে হবে, পুরোপুরি আমি নির্ভরশীল হলে চলবে না। আপনার অপশন বাড়াতে হবে। সবাই ভালো থাকবেন।